সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য সোল। এই সংজ্ঞা প্রথম কে দিয়েছিলেন? উত্তর হবে মাহের। বিষয়নিষ্ঠ বস্তুনিষ্ঠ বিজ্ঞান, কখনো আদর্শনিষ্ঠ নয়। এই জায়গায় কিন্তু অনেকের ভুল হয়। এই যে আপার প্রাইমারি হতে চলেছে, এটা তো কেন লাগবেই। তার সঙ্গে সঙ্গে যারা প্রাইমারি টেট দেবে তাদের এই সিডিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভাবো, এত বিষয় আলোচনা, পুঙ্খানুপুঙ্খ আলোচনা মাত্র 5,959 টাকার মাধ্যমে। দেখো, তুমি ভিডিও দেখো, কয়েকটা ক্লাস দেখো, দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কিভাবে আমরা আলোচনা করতে চলেছি। তোমাদের পরীক্ষা রিলেটিভ আলোচনা, এছাড়াও তোমাদের অসংখ্য প্র্যাকটিস সেট দেবো, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে, সব উত্তর পেরে যাবে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তাপস দাস। প্রথমেই আমাদের এলিটের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তাহলে আজকে আমি তোমাদের সামনে কি আলোচনা করতে চলেছি, তোমরা অটোমেটিক এই থ্যাম্বনেল থেকে বুঝতে পেরেছো, একদম ঠিক ধরেছো। তাহলে আমরা আমাদের এলিট এই নিয়ে এসেছে এক নতুন অধ্যায়, এক নতুন বিষয়, যেটা কি? সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। তাহলে আমাদের এলিট দীর্ঘ বছর ধরে বা বহু বছর ধরে শিক্ষা জগতের বিভিন্ন সফলতার সঙ্গে এগিয়ে চলেছি। ঠিক একই রকম ভাবে আর এক নতুন অধ্যায়ের সূচনা করছি। সেটা হচ্ছে সামনে যে পরীক্ষা আপার প্রাইমারি টেট, অর্থাৎ ক্লাস 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য যে পরীক্ষা দিতে হয় সেই হচ্ছে আপার প্রাইমারি টেট। আর সেই টেট গাইড দেওয়ার জন্য, আলোচনা করার জন্য, সমস্ত কিছুর আমাদের দ্বারা পরিচালিত করার জন্য আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা সেই বিষয়ের যে আপার প্রাইমারি টেট কি এবং কি বিষয় আছে, এবং সেই তার মধ্যে একটা অন্তর্ভুক্ত বিষয় সিডিপি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই টপিকটা যে কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে বলি যে তোমাদের যে পরীক্ষা আপার প্রাইমারি টেট, এই কিছুদিনের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে। দেখো, যেই আপার প্রাইমারি পরীক্ষা একবার হয়েছিল 2016 সালে, সেই বহু বছর আগে, আবার সেই পরীক্ষাটা অলরেডি হতে চলেছে এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই। তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে তাদেরকে অবশ্যই বলবো, তারা বাড়িতে বসে না থেকে, তারা এদিক ওদিক না করে, এই একবার যে সুযোগ এসেছে এই সুযোগটা কেউ হাতছাড়া করব না। আমাদের লক্ষ্য, তোমাদের লক্ষ্য, প্রত্যেকের লক্ষ্য এই আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড করে আমরা নিশ্চিতভাবে সফলতার দিকে এগিয়ে যাব। আর তোমাদের সফলতার জন্য আমরা আমাদের এলিট অ্যাপ হাজির হয়েছি তোমাদের নিশ্চিত সফলতার জন্য। আমরা কি আলোচনা করব বা আপার প্রাইমারি কি দেব, সেই বিষয়গুলো আলোচনা করছি। যে আমরা এবার আমাদের পশ্চিমবঙ্গের যে আপার প্রাইমারি টেট হতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ আমরা এলিট অ্যাপের পক্ষ থেকে সমস্ত কিছু দেওয়া হবে এবং আলোচনা করা হবে। দেখবে যে পরীক্ষাতে যে বিষয়গুলো অত্যন্ত উপযোগী সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আলোচনা তো আছে, তার সঙ্গে আরো অনেক কিছু পাবে যেটা তোমরা দেখতে পাবে। তাহলে যারা আপার প্রাইমারি দেব ভাবছো, বা তারা অবশ্যই আমাদের এলিট অ্যাপে যুক্ত হয়ে যাও। এলিট অ্যাপের মাধ্যমে তোমরা সমস্ত ক্লাস, নোট, পিডিএফ যা কিছু পাবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে সিডিপির প্রথম চ্যাপ্টার, প্রথম ধারণা আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে দেখি আপার প্রাইমারির মধ্যে কি কি বিষয় নিয়ে আমাদের নিয়ে এসেছি এক নতুন অধ্যায়ের সূচনা। তাকে এই যে মনোবিজ্ঞানের ধারণা, এই মনোবিজ্ঞানের ধারণা বলার আগে যে এইটা বিষয় কোথায় কোথায় আছে, সেটা হচ্ছে প্রাইমারি টেট, ডাব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট। এই যে আপার প্রাইমারি টেট হতে চলেছে, এটা তো কেন লাগবেই। তার সঙ্গে সঙ্গে যারা প্রাইমারি টেট দেবে তাদের
এই সিডিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপার প্রাইমারি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপার প্রাইমারি পরীক্ষা দিতে গেলেই তোমাদের এই সিডিপি থেকে 30 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং শুধু 30 নম্বর নয়, এছাড়াও যে বিভিন্ন বিষয়ের যে পেডাগজি গুলো আছে সেগুলোই কিন্তু এই সিডিপি থেকেই তৈরি হয়ে যাবে। তাহলে সিডিপির জ্ঞান অত্যন্ত জরুরি, যেটা কিন্তু তোমাদের আমরা যেভাবে আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খ ধরে আলোচনা করব, তোমাদের কোনো সমস্যা হবে না। একদম দেখবে সহজভাবে সুন্দরভাবে উদাহরণ দিয়ে বিষয়গুলো এত সুন্দর আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নোটস, বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস আমরা সব কিছুই তোমাদের জন্য দেব। তোমরা শুধুমাত্র বিষয়গুলো সহজেই বোধগম্য করে রেডি হয়ে থাকবে, যেই পরীক্ষা সেই প্রেজেন্টেশন। তাহলে কোনো সমস্যা নেই। তাহলে চলো আজকে আলোচনা করি আপার প্রাইমারির অন্তর্গত সিডিপি অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের যে কিছু ধারণা। দেখো, তার প্রথমে দেখে নিই যে আমাদের নিউ ব্যাচ ফ্রম 15 অক্টোবর, আমাদের প্রথম শুরু হচ্ছে কিন্তু 15 অক্টোবর অর্থাৎ 15 অক্টোবর। সেটা কি? ডাব্লিউবি প্রাইমারি টেট 2026 হতে চলেছে। সেই 26-এ যে টেট হতে চলেছে, একদম তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু সামান্য একটা মূল্য, যেই মূল্য একদম তোমরা কল্পনাই করতে পারবে না, সামান্য এই 59 টাকা, মাত্র 5-9-59 টাকার মাধ্যমে তোমরা সিডিপির যত ক্লাস একদম পুঙ্খানুপুঙ্খ ইউনিট ধরে ধরে পর আলোচনা, পুঙ্খানুপুঙ্খ আলোচনা, প্রবলেম সলভিং এবং সেই আলোচনার অত্যন্ত অথেন্টিক পিডিএফ নোট, তার সঙ্গে সঙ্গে লেকচার তো আছে, পিডিএফ নোট এবং অসংখ্য প্র্যাকটিস সেট, এমসিকিউ প্র্যাকটিস সেট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 59 টাকার মাধ্যমে। তা আর কি, তোমরা যদি কোথাও পড়তে যাও বা কোথাও গাইড দিতে যাও, অন্য জায়গায় কোথাও পড়তে যাও, তাহলে প্রত্যেক মাসে 500 থেকে 600 টাকা করে নেবে। এছাড়াও আরো যারা বিভিন্ন প্রতিষ্ঠান দেখেছি আমরা 5000, 6000, 7000 অনেক হিউজ অ্যামাউন্ট নিচ্ছে, কিন্তু তবুও কিন্তু সফলতার দিকে এগোতে পারছো না, কারণ সেখানে সঠিকভাবে গাইড হচ্ছে না। তাহলে আমরা সামান্য তোমাদের কথা চিন্তা ভাবনা করেই সামান্য একটা মূল্যে দিতে চলেছি আমাদের এলিট অ্যাপ, তোমাদের আপার প্রাইমারি পুঙ্খানুপুঙ্খ গাইড বা আলোচনা। তোমাদের যে কোনো সমস্যা, যে বিভিন্ন সমস্যা আমাদের সঙ্গে ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারো এসএমএস এর মাধ্যমে। এলিট অ্যাপে দেখবে একটা এসএমএস অপশন আছে, সেখানে তোমরা আমাদের সঙ্গে কানেক্ট করতে পারো। যে কোনো প্রবলেম আমরা তোমাদের জন্য সর্বক্ষণ আছি। তাহলে চিন্তা ভাবনায় একদম এখন থেকেই, এই মুহূর্ত থেকেই শুরু, স্টার্টিং করো অবশ্যই। আর যারা ভাবছো যে পরীক্ষার 1 মাস আগে পড়বো বা 15 দিন আগে পড়বো, তাদের কথা বলছি, তাদেরকে বলছি না, এই সব নেগেটিভ চিন্তা ভাবনা ছেড়ে দাও। আপার প্রাইমারি একটা হতে চলে যে পরীক্ষা, সেখানে হিউজ স্টুডেন্টস পরীক্ষা দেবে, সেখানে কিন্তু তোমাদের কম্পিটিশনের মাধ্যমে এগিয়ে আসতে হবে। এখন থেকে ধাপে ধাপে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আলোচনা দেখো, আমি বলছি আমাদের এলিট অ্যাপের পক্ষ থেকে বলছি, কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিত চাকরি পাবে। এটা আমরা বলছি, এলিট অ্যাপের পক্ষ থেকে বলছি। যদি প্রথম থেকে ভালো সুন্দরভাবে ক্লাসগুলো করো এবং দেখো বিষয়গুলো, তাহলে কোনো সমস্যা হবে না। এটাকে দেখো মাত্র 59 টাকায় প্রতি সাবজেক্ট সিডিপি, মাত্র সিডিপির জন্য এতগুলো, ভাবো তোমরা কল্পনা করতে পারো? মাত্র 59 টাকা দিয়ে সমস্ত কিছু সিডিপির সমস্ত কিছু পেয়ে যাবে। কি পাবে সেই বিষয় একটু দেখে নাও। প্রতিটি সাবজেক্টের বিস্তারিত পরীক্ষা কেন্দ্রিক আলোচনা, তার পরীক্ষায় কি প্রশ্ন হতে চলেছে আর কি প্রশ্ন হবে, যে আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলছি যে বিষয়গুলো পরীক্ষা কেন্দ্রিক, যে প্রশ্ন আসার সম্ভাবনা, আর সেই সব প্রশ্ন তো আছেই, তার সঙ্গে অতিরিক্ত আরো প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে অনায়াসেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। সেই প্রশ্ন তার সঙ্গে কি, যে আমাদের ভিডিও লেকচার্স, তাহলে আমরা যেগুলো করবো সেগুলো ভিডিও লেকচার্স তোমরা পেয়ে যাবে। হয়তো ডিরেক্টলি কি হয়, ডিরেক্টলি লাইভ দেখলে সেই সময় টাইম পেলে না, কিন্তু পরবর্তীকালে কোনো এক সময় তোমরা অটোমেটিক সেই লেকচার ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। তারপর দেখা গিয়েছে পিডিএফ নোট, যে লেকচারটা দেবে বা দেওয়া হবে তার পিডিএফ নোট তোমরা লেকচার দেখলে, ভিডিও দেখলে,
সেইগুলো এবার যদি আমি পিডিএফ নোট না পাই, না পড়ি, তাহলে পরিপূর্ণতা জ্ঞান পাওয়া যায় না। সেই জন্য আমরা লেকচারের পাশাপাশি অলরেডি পিডিএফ নোট প্রোভাইডেড করব, যেগুলো ক্ষেত্রে এইখানে কিছুটা খামতি থাকলে এইখানে অলরেডি পরিপূর্ণ হয়ে যাবে। তা দেখো, এছাড়াও এই নোট ভিত্তিক বা ক্লাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেট, এই যে আলোচনা, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কি, সেই সমস্ত প্রশ্ন আমরা এমসিকিউ প্র্যাকটিস দেব। তোমরা দেখেই বুঝতে পারবে হ্যাঁ এইটাই প্রশ্ন, তাহলে পরীক্ষার জন্য পুরো রেডি হয়ে যাবে। তাহলে ভাবতে পারো, এটা দেখো এলিট, এছাড়াও এলিট এফএম, তার মানে কি, দেখা গেল হয়তো তুমি ট্রেনে বাসে যাচ্ছ, এই ভিডিও লেকচার দেখতে পাচ্ছ না, সমস্যা হচ্ছে, তখন তুমি হেডফোন দিয়ে এই কি এফএম দেখো, আমার যে ক্লাস, আমার যে এই যে ক্লাস আলোচনাগুলো, সেগুলো সরাসরি অডিও লেকচার মাধ্যমে তুমি অডিওলি শুনছো, তাহলে অডিও লেকচারের মাধ্যমে সেটাও কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করব। তাহলে ভাবো এত বিষয় আলোচনা, পুঙ্খানুপুঙ্খ আলোচনা, মাত্র কত টাকা পার সাবজেক্ট? 59 টাকা। তাহলে ভাবতে পারো এত টাকা কমবে। দেখো তুমি ভিডিও দেখো, কয়েকটা ক্লাস দেখো, দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কিভাবে আমরা আলোচনা করতে চলেছি, তোমাদের পরীক্ষা রিলেটিভ আলোচনা। দেখবে কোনো সমস্যা হবে না, যা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, দেখবে অনায়াসে নিশ্চিতভাবে তোমরা ভালো স্কোর নিয়ে পাস করবে এবং চাকরি পথে এগিয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা সিডিপির মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর যে ধারণা, তার প্রথমে হচ্ছে কি থেকে আসে, শিশুর বিকাশ, চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশ। তাহলে শিশুর যে বিকাশ এটা কার মাধ্যমে হয়? দেখো তো কার মাধ্যমে হয়। তো আমরা জেনেছি যে আমরা সবাই জানি যে মনোবিদ্যা বা মনোবিজ্ঞান, যাকে ইংলিশে বলা হয় সাইকোলজি, তাহলে আমরা মনে জানতে হবে সাইকোলজি কি বা মনোবিদ্যা কি। এটার যদি সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমরা সিডিপি যে পড়ছি বা চাইল্ড ডেভেলপমেন্ট যে পড়বো বা পড়ছি, তাহলে সেটা আমাদের অপূর্ণ থেকে যায়, পরিপূর্ণতা থাকে না। তাই প্রথমে জানতে হবে যে সাইকোলজি সেটা কি জিনিসটা, মনোবিদ্যা কি জিনিসটা সে জানতে হবে। সেই জানার আগে আমাকে প্রথমে বলতে হবে যে মনোবিদ্যার উৎপত্তি হলো কিভাবে বা মনোবিদ্যার বিষয়টা উদ্ভাবন হলো কিভাবে, এটা একটু জানতে হবে, যেটা কিন্তু অনেকে জানে না, অনেক বই থাকে না। সেই বিষয়টা আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা পর ইউনিট অনুযায়ী আলোচনা করব। দেখো, তোমার নিশ্চয় অবগত উচিত যে দর্শন একটা বিষয়, ইতিহাস একটা বিষয়, ভূগোল একটা বিষয় কি, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, তবে দর্শন একটা বিষয়, সেই দর্শনের মধ্যে অনেকগুলো শাখা আছে, আর সেই শাখার মধ্যেই প্রথমে মনোবিদ্যা সাইকোলজি অন্তর্ভুক্ত ছিল। মানে আগে মনোবিদ্যা একটা পৃথক বিষয় ছিল না, সেটি দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং দর্শনই পড়ানো হতো। তার আলাদা কোনো বিষয় নয়, তার ইতিহাস ভূগোল ইত্যাদির মতো কোনো বিষয় ছিল না, আগে দর্শনের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রথম এক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তার বিখ্যাত বই একটা দে অ্যানিমা, তার বিখ্যাত বই দে অ্যানিমা, এই বইয়ে বা এই গ্রন্থে তিনি লিখছেন যে মনোবিদ্যা দর্শন থেকে পৃথক একটা বিষয় হওয়ার যোগ্য। তিনি দর্শন থেকে একটা পৃথক বিষয় হিসাবে উল্লেখ করেন, তিনি প্রস্তাব করেন যে এখন আর মনোবিদ্যাটা দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত না রেখে মনোবিদ্যাকে ওই দর্শন ইতিহাস ভূগোল ইত্যাদির মতো পৃথক বিষয় হিসাবে উল্লেখ করেন, প্রস্তাব করেন। কোন বইয়ে? দে অ্যানিমা বইয়ে। তাহলে এই বইটা কার লেখা? সেটা হচ্ছে তোমাদের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের লেখা। তার অ্যারিস্টটল কোথাকার ছিলেন? গ্রিক দার্শনিক অ্যান্ড মনোবিদ। তাহলে এই বইটাতে, তাহলে এবার বলতো যে মনোবিজ্ঞানের বিষয় হিসাবে প্রথম
উপস্থাপন কে করেন, প্রথম প্রস্তাব কে করেন? তাহলে অবশ্যই সেটা অ্যারিস্টটল। কোন বইয়ে করেন? সেটা হচ্ছে দে অ্যানিমা। এবার যখন সেই বিষয়টা প্রস্তাব করেন, কিভাবে করেন? তিনি কি স্পষ্ট ভাবে লিখেছেন যে কোন একটা বিষয় হতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়া, যে সমস্ত নিয়মিত অনুসরণ করতে হয়, তার যে পদ্ধতি, তার যে আলোচ্য বিষয়, সে সমস্ত কিছু রয়েছে মনোবিদ্যার মধ্যে বা সাইকোলজির মধ্যে। তাই সাইকোলজিকে বা মনোবিদ্যাকে পৃথক বিষয় হিসাবে গণ্য করা উচিত। কিন্তু সেই সময় প্রমাণিত হয়নি, তিনি কোনো প্রমাণ করতে পারেননি যে মনোবিদ্যা একটা পৃথক বিষয়। তাহলে সেই দীর্ঘ বছর, সে অ্যারিস্টটল তো সেই খ্রিস্টপূর্বাব্দে, সেই 322-21 খ্রিস্টপূর্বাব্দের আলোচনা, তাহলে সেই আলোচনাকে, তার প্রস্তাবকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করার দিকে এগিয়ে এলেন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা মনোবিদ ভুন্ড, যাকে আবার বলা হয় উন্ড। এই ভুন্ড, ইংলিশ বলা হয় উন্ড, তোমার যাই বলো না কেন, এই ভুন্ড এই জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা প্রফেসর বা মনোবিদ। তিনি প্রথম এই মনোবিদ্যাকে পৃথক বিষয় হিসাবে প্রমাণ করার জন্য একটা পরীক্ষাগার, সাইকোলজিক্যাল ল্যাবরেটরি, যিনি মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করলেন। কোথায় করলেন? জার্মানিতে। জার্মানি কোথায়? সেটা হচ্ছে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি খুললেন। সেই পরীক্ষাগারে তিনি প্রমাণ করলেন যে মনোবিজ্ঞান একটা পৃথক বিষয় হিসাবে তিনি সেখানে পরীক্ষা নিরীক্ষা প্রমাণ করলেন। সেটা সাল কত? সেটা হচ্ছে 1879 সালে। তাহলে ভাবো, তাহলে অ্যারিস্টটল বলে গেছে সেই খ্রিস্টপূর্বাব্দে, সেই বই গ্রন্থতে কিন্তু প্রমাণ করেননি। কিন্তু এই ভুন্ড এসে সেই মনোবিজ্ঞান থেকে পৃথক বিষয় তার প্রমাণ করে দিলেন পরীক্ষাগার, ল্যাবরেটরির মাধ্যমে, অর্থাৎ পরীক্ষাগার গবেষণার মাধ্যমে। এই যে তাহলে আমরা বলতে পারি স্পষ্ট ভাবে যে তাহলে এই 1879 সাল থেকেই মনোবিজ্ঞান একটা পৃথক বিষয় হিসেবে গণ্য হয়েছে। তাহলে বলতো যে এই মনোবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এতগুলো বিষয় বললাম, এর মধ্যে নবীন বিষয় কোনটা, নতুন বিষয় কোনটা? নিশ্চয় ইতিহাস নয়, নিশ্চয় ভূগোল নয়, এই মনোবিজ্ঞান বা সাইকোলজি হচ্ছে নবীন বিষয়, আধুনিক বিষয়, এর আগে কিন্তু দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এখন নতুন রূপে বিষয় রূপে প্রকাশিত হলো। সেটা কে করলেন, কে প্রমাণ করলেন? জার্মানির মনোবিদ ভুন্ড। কোথায় করেছেন? লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষাগার স্থাপন করে। এছাড়াও এই স্থাপন করে এর সঙ্গে 1909 সালে মতান্তর বলে 8, তো এইখানে কিন্তু একটা বিখ্যাত মনোবিদ জে.বি. ওয়াটসন, তিনি কিন্তু মনোবিজ্ঞানের বিষয়বস্তু আচরণ, তাহলে মনোবিজ্ঞানের বিষয়বস্তুকে আচরণ ইনক্লুড করে তিনি বললেন মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, এই বিষয়টা বলে তিনি পুঙ্খানুপুঙ্খ মনোবিদ্যা বিষয়টাকে আরো জোরালো করেন। এবং তখন থেকে শুরু হয়ে যায় মনোবিজ্ঞান একটা পৃথক শাখা, পৃথক একটা বিষয়। তাহলে আশা করছি বুঝতে পেরেছো এই মনোবিজ্ঞানের ধারণা কি জিনিসটা, তাহলে ছিল কোথায়, এলো কোথায়। তাহলে এবার দেখবো আমরা এই মনোবিজ্ঞানটার এই সাইকোলজিটা তৈরি হলো, কিন্তু সাইকোলজি শব্দের অর্থটা কি, এই ব্যুৎপত্তিগত অর্থ কি। দেখো, এই সাইকোলজি শব্দের ব্যুৎপত্তি অর্থ। তাহলে এখন আমরা আলোচনা করলাম কি, যে মনোবিদ্যা শব্দটি পৃথক বিষয়, উৎপত্তি কিভাবে হলো। এবার দেখবো আমরা সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। তাহলে বলতো এই সাইকোলজি শব্দটি নিশ্চয় আলোচনা হয়েছে গ্রিক দেশে। একটু আগে বললাম যে অ্যারিস্টটল প্রথম স্থাপন করেছেন। তাহলে সাইকোলজি অবশ্যই, এই সাইকোলজি শব্দটি একটা ইংরেজি শব্দ, আর যেটা এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। এটা কিন্তু গ্রিক নাম, এটা ইংরেজি শব্দ। আর এই ইংরেজি শব্দ এসেছে কি থেকে? দুটো গ্রিক শব্দ থেকে।
একটা হচ্ছে সাইকি, একটা লোগোস। তবে এই সাইকিটা হলো গ্রিক শব্দ এন্ড লোগোসটা হলো গ্রিক শব্দ। এই দুটো গ্রিক শব্দকে যুক্ত করে তৈরি করা হয়েছে কি সাইকোলজি। ক্লিয়ার? তো আমি যদি এটার অর্থ জানি, তাহলে এই দুটো অর্থকে যুক্ত করে আমরা পেয়ে যাব কি অর্থ? সাইকোলজির অর্থ। আর গ্রিক শব্দ সাইকি এর অর্থ হচ্ছে আত্মা, আর লোগোস এর অর্থ হচ্ছে বিজ্ঞান। এবার এটাকে জয়েন করে দাও তো। জয়েন করলে কি পাবো আমরা? দেখো তো, যে সাইকি যদি কত অর্থ আত্মা হয় আর লোগোস কত অর্থ যে বিজ্ঞান হয়, তাহলে এই দুটোকে যুক্ত করে আমরা কি পাবো? আত্মার বিজ্ঞান বা আত্মার সম্বন্ধীয় বিজ্ঞান। তাহলে আমরা এই সাইকোলজির শব্দের অর্থ পাবো আত্মার বিজ্ঞান বা আত্মার সম্বন্ধীয় বিজ্ঞান। তাহলে বলতে পারি যে যে বিষয় আত্মার সম্বন্ধীয় বিজ্ঞান, সেই বিষয়কে বলা হয় কি সাইকোলজি বা মনোবিজ্ঞান। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার মনোবিজ্ঞান বলছি অথচ উত্তর পাচ্ছি আমরা আত্মার বিজ্ঞান। দেখেছি অনেক বই থাকে বা থাকে ভুল থাকে। মনোবিজ্ঞান কিন্তু মনোবিজ্ঞান না, সেটা কিন্তু আমরা দেখবো, অবশ্যই দেখবো। হ্যাঁ, মনোবিজ্ঞান হবে, কিন্তু দেখবো আমরা কিভাবে এসেছে। তাহলে প্রথমেই এই মনোবিজ্ঞান, এই প্রথমে সাইকোলজি আলোচনা হচ্ছে আত্মার বিজ্ঞান দিয়ে শুরু, সেই আত্মার বিজ্ঞানের শুরু। তা দেখো এই মনোবিজ্ঞান এই শব্দটা আমরা অর্থের দিক থেকে বা উৎপত্তির দিক থেকে আমরা বুঝতে পারলাম সেটা কি বিজ্ঞান? আত্মার বিজ্ঞান বা আত্মার সম্বন্ধীয় বিজ্ঞান। এবার তোমাদের মনের প্রশ্ন, তোমাদের মনের সমস্যা তা দূর করব আমরা। এই যে মনে মনে সাইকোলজি মানে মনোবিজ্ঞান, সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা এখন আলোচনা করব। ভালো করে দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে বিষয়টা কেন কিভাবে হলো। তাহলে চলো এবার দেখে নি এর কিছু, এই আশা করছি শব্দের উৎপত্তি পেয়েছো। এবার এইখানে আর কথা বলি, তারপর আমি পয়টা আসছি। দেখো এই যে সাইকোলজি, আমরা অনেকে বলি শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান দেখবে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান যারা পড়াশোনা করে, হয়তো তুমি করেছো, দেখবে এই সাইকোলজি তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ অবশ্যই ছিল, আছে। কেন আছে? তাহলে কেন এই যে শিক্ষা মনোবিজ্ঞান, এটা কি শিক্ষা আর মনোবিজ্ঞান এই দুটোকে যুগ্ম ভাবে তৈরি করেছে, দিয়ে নিয়েছে শিক্ষা মনোবিজ্ঞান। তার মনোবিজ্ঞানটা যখন শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন সেই ব্যবহারিক দিকটাকে বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। বুঝতে পারলাম? যখন মনোবিজ্ঞানটা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করি কেমন ভাবে? যখন ধরো তুমি চাকরি পেয়ে স্কুলে পড়াতে গেছো, তখন তুমি ক্লাসে গিয়ে দেখছো তোমার বেঞ্চের শেষ বেঞ্চে কোনো দুজন ছাত্র গন্ডগোল করছে, তারা ক্লাসের সমস্যা সৃষ্টি করছে, তারা দুজন মিলে কিছুটা করছে। তুই স্পষ্টভাবে তাদের দিকে তাকিয়ে তুমি তাদেরকে অনুভব করতে পারলে যে তারা কিছুটা করছে। এই যে অনুভবটা করতে পারলে তখন তুমি ভালোভাবে দেখলে, দেখার পর তাদেরকে বললে, আচ্ছা বলো তো তুমি কেন করছো? তখন বলবে ওই স্যার কলমে খোঁচা মারলো, ওই স্যার আমাকে এই কথা বললো, কিছু বলবে একটা। তখন তুমি যার দ্বারা বুঝতে পারলে যে হ্যাঁ এই কাজটা করছে, তখন তুমি তার সমাধানটা করার চেষ্টা করলে। এই যে এইটুকুটা বললাম, প্রথম যে গন্ডগোল সমস্যাটা হচ্ছিল তার সমাধানটা করার চেষ্টা করলে, এই যে আপ্যায় করলাম, প্রয়োগটা করলাম, এটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। বা তুমি ক্লাসে পড়াতে গেছো, পড়াতে যাওয়ার আগে আমাকে প্রিপারেশন নিতে হয়, যেটা তোমরা বিএড বা ডিএলএড শিখেছো, যে কি হয় পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। ওই লেসন প্ল্যান কিভাবে করতে হয়, আমি কতটা পড়াবো, কি উদাহরণ দেব, এই বিষয়গুলো করার আগে প্ল্যানিং করতে হয়।
আর সেই প্ল্যানিংটার নলেজকে দেবে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে বুঝতে পেরেছো, এই মনোবিজ্ঞান আর শিক্ষা, এই মনোবিজ্ঞান এবং শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের কি শিক্ষা মনোবিজ্ঞান। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখবো এই সাইকোলজি এর সংজ্ঞা বা একটা পরপর ক্রম ধারা। তাহলে আগে কি ছিল, এখন কি হয়েছে, সেই পরপর ধারা জানবো আমরা, পরপর সংজ্ঞা নিরীক্ষা আমরা ধারা জানবো। চলো প্রথমেই দেখো, তো প্রথমে আমরা সাইকোলজির আলোচনা করতে গিয়ে কি বুঝলাম, কার সংজ্ঞা পেলাম? সংজ্ঞাটা হলো মনোবিদ্যা হলো আত্মার বিজ্ঞান বা আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। তো নিশ্চয় মনোবিজ্ঞান কি নিয়ে আলোচনা করছে? আত্মা নিয়ে আলোচনা করছে। তাহলে মনোবিজ্ঞান বিষয় কি? আত্মা। ক্লিয়ার? এই যে সংজ্ঞাটা, এই যে বিষয়টা, এটা কারা কারা সমর্থন করেন, কারা কারা বলেন দেখেছি আমরা প্রথম, যেহেতু প্রথম আলোচনা, প্লেটো, অ্যারিস্টটল এবং আরেকজন গুরুত্বপূর্ণ মনোবিদ মাহের। এই যে প্লেটো, এই মাহের, প্লেটো, অ্যারিস্টটল, এরা প্রত্যেকে কিন্তু বলেছেন মনোবিদ্যার বিষয় কি? আত্মা। এরা কিন্তু আত্মার বিজ্ঞানের কথা বলেছেন সর্বপ্রথম। তাহলে মনোবিদ্যার বিষয় একমাত্র হচ্ছে আত্মা, আত্মারই বিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান। এই জন্য কি মাহেরকে বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন, বিখ্যাত সংজ্ঞা যে মনোবিদ্যা হলো দর্শন এমন একটা শাখা যেখানে আত্মা নিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখো এখানে তখনও কিন্তু এই যখন মাহের সংজ্ঞা দেন, তখন কিন্তু মনোবিদ্যা পৃথক বিষয় হিসাবে প্রতিষ্ঠা পায়নি। এই জন্যই তিনি বলছেন মনোবিদ্যা হলো দর্শনের এমন একটি শাখা যেখানে আত্মা সম্বন্ধীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে বুঝতে পারছো যে এটা নিশ্চয় প্রাচীন, নিশ্চয় সে আমাদের মনোবিদ্যা পৃথক বিষয় হওয়ার আগে। তো এই যে এই আত্মা সম্বন্ধে যদি প্রশ্ন আত্মার বিজ্ঞান দিয়ে প্রশ্ন করে, অপশন থাকে, তাহলে এইগুলোই কিন্তু উত্তর হবে। বুঝা গেল? সংজ্ঞা কি পারে? সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য সোল। এই সংজ্ঞা প্রথম কে দিয়েছিলেন? উত্তর হবে মাহের। কিন্তু সমর্থন কারা করেন? সেটা প্রত্যেকে, এরা প্রত্যেকে সমর্থন করেন। যদি বলে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান, এই প্রথম কিন্তু অবশ্যই মাহের বলবে। এরা কিন্তু প্লেটো, অ্যারিস্টটল, এরা প্রত্যেক কিন্তু এই আত্মার বিজ্ঞান বলেছেন, কিন্তু প্রথম সংজ্ঞা ইনক্লুড করেছেন সেটা হচ্ছে মাহের। এবার এই আত্মার বিজ্ঞান প্রথমে ছিল, কিন্তু পরবর্তীকালে আর এক মনোবিদ, যেটা হচ্ছে হবডিং, তিনি কিন্তু এই যে মাহেরের সংজ্ঞা, যে আত্মার বিজ্ঞান, এই সংজ্ঞাটাকে অস্বীকার করলেন। তা দেখো তো প্রথমে কি ছিল? প্রথমে কি? আত্মার বিজ্ঞান। এই আত্মার বিজ্ঞানটাকে এই হবডিং কি বলছেন? এই সংজ্ঞাটা সঠিক নয়, এটাই মনোবিজ্ঞান কখনো আত্মার বিজ্ঞান হতে পারে না। মনোবিজ্ঞান কখনো মনোবিজ্ঞানের বিষয় আত্মা হতে পারে না। কেন হতে পারে না? তার ব্যাখ্যাটা কি দিয়েছেন? হবডিং দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন দেখো, বুঝো। হবডিং বলছেন, বা এরা প্রত্যেকে সমর্থন, প্রত্যেকে বলছেন যে মনোবিজ্ঞান যেহেতু বিজ্ঞান, তাহলে মনোবিজ্ঞান যদি বিজ্ঞান, তাহলে মনোবিজ্ঞানের বিষয়কে ওই বিজ্ঞানের মতোই পরীক্ষণ এবং পর্যবেক্ষণ সাপেক্ষ হতে হবে। আবার বলি, কোন একটা বিষয় বা যেটা বিজ্ঞান হবে, যেটা ধরো বিজ্ঞান হবে, তাহলে বিজ্ঞান হতে গেলে তাকে পরীক্ষণযোগ্য হতে হবে এবং তাকে পর্যবেক্ষণযোগ্য হতে হবে। যার পরীক্ষণ যোগ্যতা নেই, যার পর্যবেক্ষণ নেই, তাকে বিজ্ঞান বলা যাবে না। তাহলে মনোবিজ্ঞানকে যদি বিজ্ঞান বলা হয়, তাহলে মনোবিজ্ঞানের বিষয়কে আমরা পর্যবেক্ষণ করতে পারবো, পরীক্ষণ করতে পারবো। যেহেতু বিজ্ঞান বলছি, তাহলে মনোবিজ্ঞানের যে বিষয় সেটা আমরা পরীক্ষণ করতে পারবো এবং পর্যবেক্ষণ করতে পারবো। ক্লিয়ার? কিন্তু হবডিং বলছেন যে না, মনোবিজ্ঞানের বিষয় আত্মাকে আমরা কখনোই পর্যবেক্ষণ করতে পারবো না, আর কখনো কিন্তু পরীক্ষণ করতে পারবো না। তো আত্মা যে বিষয়,
সেটা আমরা কি কোনো দেখতে পাবো, পর্যবেক্ষণ করতে পাবো? আত্মা কি পর্যবেক্ষণ করা যায়? তুই বলো তো। যায় না। আবার আত্মাকে ল্যাবে গিয়ে বা ল্যাবরেটরি গিয়ে আমরা পরীক্ষা করতে পারবো? পারবো না। তাহলে মনোবিজ্ঞানের যে বিষয়, হবডিং, মাহের, প্লেটো, এরা বলেছে আত্মার বিজ্ঞান, তাহলে সেই আত্মাকে আমরা পর্যবেক্ষণ আর পরীক্ষণ করতে পারছি না। তাই হবডিং এসে বলছেন যে মনোবিজ্ঞান বা সাইকোলজি কখনোই আত্মার বিজ্ঞান হতে পারে না, এই সংজ্ঞাটা সুনিশ্চিত নয়। আর যেহেতু সুনিশ্চিত নয়, তিনি আবার একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলেন। এই হবডিং একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলেন। কি বললেন? বলছেন মনোবিদ্যা হলো মনের বিজ্ঞান। তাহলে ছিল আত্মার বিজ্ঞান, কি হয়ে গেল? মনের বিজ্ঞান। দেখো ধারা বুঝতে পারলে, বা একটা পারম্পর্য বুঝতে পারলে, যে মনোবিজ্ঞান আগে ছিল আত্মার বিজ্ঞান, সেটা কি হয়ে গেল? মনোবিজ্ঞান। এই যে তোমাদের মনে প্রশ্ন, আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখবো এই যে মনোবিজ্ঞান কথাটা কেন বললো, কেন কথাটা বললো, যে এই কেন কথাটা বললো যে মন হচ্ছে একটা কি অত্যন্ত ব্যাপক, মনে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, এই জন্য মনের বিষয়বস্তুকে পর্যবেক্ষণ করা যায়। তাই মনোবিজ্ঞান হলো একটা পৃথক, মনোবিজ্ঞানের অন্তর্গত মনের বিজ্ঞানটাই হলো সুনিশ্চিত সত্য সংজ্ঞা। ক্লিয়ার? এবার এসো এই মনের বিজ্ঞান যে সুনিশ্চিত সংজ্ঞা, সেটা কিন্তু পরবর্তীকালে প্রমাণ করে দিলেন না, এই মনোবিজ্ঞানটাও সুনিশ্চিত সংজ্ঞা নয়, সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নয়। তখন কে এলেন? অ্যাঞ্জেলস উঠে এলেন। অ্যাঞ্জেলস তিনি বা তার সমর্থক এই টিচেনার, হবস, লক, ভোন, এরা কিন্তু প্রত্যেকেই, বিশেষ করে প্রথম হচ্ছে অ্যাঞ্জেলস, তিনি বলছেন হবডিং এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটাকে অস্বীকার করলেন। কি ব্যবস্থা করছেন দেখো, অ্যাঞ্জেলস বলছেন যে হবডিং যেভাবে মাহেরের মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান অস্বীকার করেছেন, তাহলে মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান নয়, যেভাবে অস্বীকার করেছেন হবডিং, ঠিক একই যুক্তিতে হবডিং এর সংজ্ঞাটাও সুনিশ্চিত নয়, সর্বজন স্বীকৃত নয়। কেননা আত্মাকে যদি পর্যবেক্ষণ পরীক্ষণ করা না যায়, তাহলে মনকেও তো পর্যবেক্ষণ পরীক্ষণ করা যাবে না। তাহলে দেখো হবডিং বলছে যে আত্মাকে আমরা পরীক্ষণ করতে পারছি না, পর্যবেক্ষণ করতে পারছি না, এই বলে আত্মার বিজ্ঞান হবে না। তাহলে একই যুক্তি, এই যুক্তিতেই তো আমরা মনকেও তো পর্যবেক্ষণ করতে পারছি না বা পরীক্ষা করতে পারছি না। তাহলে মনকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করতে পারছি না বলে তাকেও তার বিজ্ঞান বলা যাবে না। অতএব মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, এই সংজ্ঞাটাও স্বীকৃত হবে না। বুঝা গেল? তার আশা করছি বুঝতে পেরেছ। এই তাহলে আত্মার বিজ্ঞান যেভাবে খণ্ডিত হয়েছে, মনোবিজ্ঞান ঠিক একই রকম ভাবেই খণ্ডিত হয়েছে। এই জন্য অ্যাঞ্জেলস এই সংজ্ঞা তো আছে, এই দুটোকে সংজ্ঞা তিনি অস্বীকার করলেন। অ্যাঞ্জেলস তখন নতুন এক সংজ্ঞা দিলেন। কি সংজ্ঞা দিলেন? মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। The psychology is the science of the consciousness. মনোবিদ্যা হলো চেতনার বিজ্ঞান বা চেতনা অনুসরণকারী বিজ্ঞান, চেতনা অনুশীলনকারী বিজ্ঞান, সেটা হচ্ছে কি মনোবিজ্ঞান। তাহলে বলো তো এবার মনোবিজ্ঞানের প্রথম সংজ্ঞা কি ছিল? যে আত্মার বিজ্ঞান। তারপরে কি হলো? মনের বিজ্ঞান। তারপরে কি হলো? চেতনার বিজ্ঞান। এই যে পরপর ক্রমিক ধারা, তাহলে এবার বলো তো এই সংজ্ঞাটা কি সর্বজন স্বীকৃত আধুনিক সংজ্ঞা? না, এই সংজ্ঞাটাকেও অস্বীকার করছেন। হ্যাঁ, এবার বলি এই অ্যাঞ্জেলস কি যুক্তিতে সংজ্ঞা দিয়েছেন? অ্যাঞ্জেলস বলছেন যে চেতনার বিজ্ঞান
অর্থাৎ এই চেতনাকে বিশ্লেষণ করার জন্য, ব্যাখ্যা করার জন্য এক নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যার নাম বলা হয় অন্তর্দর্শন পদ্ধতি। অন্তর্দর্শন পদ্ধতি। এই অন্তর্দর্শনের সাহায্যে আমরা এই চেতনার বিষয়বস্তুকে আর ব্যাখ্যা করতে পারি, বিশ্লেষণ করতে পারি। এই যে এই পদ্ধতি, দেখো এর আগে পেয়েছিলাম আমরা পর্যবেক্ষণ, এর আগে পেয়েছিলাম পরীক্ষণ। ওই দুটো পদ্ধতি কিন্তু মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি নয়, ওই দুটো পদ্ধতি হলো বিজ্ঞানের পদ্ধতি। আর এখন আমরা কি পেলাম? অন্তর্দর্শন পদ্ধতি। তাহলে এখন পর্যন্ত পদ্ধতি কটা পেলাম? তিনটি পেলাম। একটা হচ্ছে পর্যবেক্ষণ, একটা পরীক্ষণ, একটা অন্তর্দর্শন। এই তিনটি পদ্ধতির মধ্যে মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি হলো এই অন্তর্দর্শন পদ্ধতি। এটা কিন্তু অত্যন্ত ভালো প্রশ্ন। ক্লিয়ার? তাহলে এই অন্তর্দর্শন পদ্ধতি কোথায় এলো? এই চেতনার দিয়ে যখন মনোবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করা হলো, বা মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, আর সেই চেতনাকে ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য নতুন এক পদ্ধতি আবিষ্কৃত হলো, সেটা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি। তাহলে বোঝা গেল? এবার এই অন্তর্দর্শন পদ্ধতির সাহায্যে এই চেতনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিল। কে করলো? অ্যাঞ্জেলস। তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে এই সংজ্ঞাটাই সর্বজন স্বীকৃত, সুনিশ্চিত, কিন্তু না। পরবর্তীকালের এক বিখ্যাত আধুনিক মনোবিদ জেবি ওয়াটসন, এই জেবি ওয়াটসন এসে এই সংজ্ঞাটাকেও অস্বীকার করলেন। তিনি এই সংজ্ঞাটাকেও দোষ দেখালেন। কি দোষ দেখালেন? চলো একটু আমরা দেখে নিই। দেখো ওয়াটসন, এই জেবি ওয়াটসন তিনি প্রথম এই যে সংজ্ঞা দিয়েছিল, একটু আগে সংজ্ঞা দিল এই অ্যাঞ্জেলস এর সংজ্ঞাটাকে অস্বীকার করছেন কিভাবে? কে করছেন? ওয়াটসন। তার সহযোগী হচ্ছে ম্যাকডুগাল এন্ড উডওয়ার্থ। এরা প্রত্যেকেই এক ধরনের মনোবিজ্ঞানের কথা বলেন। ওয়াটসন কি বলছেন? ওয়াটসন বলছেন যে এই যে মনোবিজ্ঞান আর চেতনার বিজ্ঞান, চেতনা যদি বিজ্ঞান হয় তাহলে চেতন জিনিসকে নিয়েই মনোবিজ্ঞান আলোচনা করে। তা চেতন জিনিসকে নিয়েই, অর্থাৎ মনোবিজ্ঞানের বিষয় হলো চেতন। চেতন যা কিছু আছে সেটাই মনোবিজ্ঞানের বিষয়। বুঝো ভালো করে, পয়েন্ট করে রাখো। তাহলে এটা যদি চেতনটাই যদি মনোবিজ্ঞান সংজ্ঞা হয়, তাহলে আমরা যে জানি এই মনের মধ্যে তিনটা অংশ আছে, যে একটা চেতন, একটা অবচেতন, একটা হচ্ছে অচেতন বা প্রাকচেতন। দেখো এই মনের মধ্যে তিনটি অংশ, একটা চেতন, অবচেতন আর অচেতন, যেটা প্রাকচেতন। এই তিনটা অংশ নিয়েই কিন্তু মন, এই তিনটা অংশ হলেই কিন্তু পরিপূর্ণ, সামগ্রিক। তাহলে আমি যদি শুধু বলি এই চেতনটাই হলো মনোবিজ্ঞান, তাহলে এরা বাদ, তাহলে এটা কি সামগ্রিক হলো? তুই বলো তো। চেতনটাই যদি মনোবিজ্ঞান হয়ে যায়, তাহলে আমাদের অবচেতন বাদ পড়ছে আর অচেতন কিন্তু বাদ পড়ছে। তাহলে মনোবিজ্ঞানের সংজ্ঞা তিনি দিয়েছিলেন অ্যাঞ্জেলস, সেই সংজ্ঞাটা সংকীর্ণ হয়ে গেল, আংশিক হয়ে গেল, সামগ্রিক হতে পারলো না। আর যা সামগ্রিক নয় তা কিন্তু বিজ্ঞান হতে পারে না, তা মনোবিজ্ঞান হতে পারে না। তাহলে এই সংজ্ঞাটা কখনোই সুনিশ্চিত নয়, সর্বজন স্বীকৃত নয়। আর তিনি তো বলতেন যে চেতন, অবচেতন ও অচেতনের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান। হ্যাঁ, ঠিক ছিল, তাহলে কিন্তু সংজ্ঞাটা পরিপূর্ণ হতো। যেহেতু তিনি শুধুমাত্র চেতনার বিজ্ঞানকে মনোবিজ্ঞান বলেছেন, সেই জন্য এই সংজ্ঞাটি সংকীর্ণতা দোষে দুষ্ট হয়ে পড়েছে। তাহলে সামগ্রিকটাকে, যে কোনো বিষয় কিন্তু সামগ্রিকই হয়। ইতিহাস সামগ্রিক বিশ্ববিজ্ঞান, বিজ্ঞান বলবো না, ভূগোল সামগ্রিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। কিন্তু এই মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলার জন্য
এই সংজ্ঞাটা সংকীর্ণতা দোষে দুষ্ট হয়ে পড়ল। আচ্ছা, বোঝা গেছে? তাহলে মনের এই তিনটা বিষয়কে বাদ দিয়ে মাত্র চেতন অংশটাকে নিয়ে বলছেন এটাই হলো মনোবিজ্ঞান। তবে এই সংজ্ঞা যে দোষদুষ্ট হয়ে পড়লো, তাকে সর্বজন স্বীকৃত সংজ্ঞা দরকার, এটা অবশ্য দরকার। তাই চলো এবার আমরা দেখবো যে সর্বজন স্বীকৃত সংজ্ঞাটা তাহলে কি। এবার এই ওয়াটসন একটা সংজ্ঞা, এরা প্রত্যেকে অবশ্য সমর্থক কি দিচ্ছেন, মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান। আর এই সংজ্ঞাটাই হলো আধুনিক সংজ্ঞা। এই সংজ্ঞাটাই হলো আধুনিক সংজ্ঞা। 1909 অনেক মতান্তরে 8 এইখান থেকে, এই সাল থেকে শুরু হয়েছে। আর এই সংজ্ঞা আধুনিক সংজ্ঞা, এই সংজ্ঞাটাই বর্তমানের সংজ্ঞা। কে দিয়েছেন? ওয়াটসন, সমর্থক ম্যাকডুগাল এন্ড উডওয়ার্থ। কেমন জিনিস? আজান কেমন? তবে তোমার সামনে হঠাৎ করে এক প্লাস্টিক সাপ খেলনা এসে তোমার মুখে সামনে ফেলে দিল। এই ভয় ভয় ভয়, এই যে ভয়, এই ভয়ের জন্য তুমি যা অনুভব করলে, এই যে হাত ঘোরাচ্ছ, এই চোখ মুখি করছো, এই যে অঙ্গভঙ্গি করছো, তাহলে ভয়ের জন্য যে অঙ্গভঙ্গি করছো সেটা হচ্ছে আচরণ। তা তুমি কেন ঈশ্বর আচরণ করলো বা করলে, এই যে কেন আচরণ করলে, তা সেই বিষয়টা হচ্ছে আচরণ। তাহলে সেই বিষয় নিয়ে আমার ভয় খেয়েছি, ভয়ের জন্য আবার চোখ মুখি করছি, এই অঙ্গভঙ্গি করছি, সেই সব বিষয় নিয়েই কে আলোচনা করে? মনোবিজ্ঞান আলোচনা করে। যেমন একটু ক্লাসে বললাম না যে তুমি ক্লাসে পড়াচ্ছ, লাস্ট বেঞ্চে গিয়ে হয়তো দুজন গল্প করছে, হয়তো কিছু মারামারি করছে, তাহলে আচরণটা করছে কেন? তাহলে আচরণটা যে করছে ওকে দেখে তুমি বুঝতে পারলে হ্যাঁ এই যে আচরণ করছে, এই যে আচরণ করবে সেই আচরণকেই আলোচনা করছে কে? তাহলে এই মনোবিদ্যা বা সাইকোলজি। এই জন্য এটা করছে আচরণ বিজ্ঞান, আচরণ সম্বন্ধ বিজ্ঞান, আচরণ অনুসরণকারী বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান হলো এমন একটা বিষয়, এমন একটা শাখা যেখানে মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান নিয়ে আলোচনা করে। তাহলে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, তাকে বলা হয় মনোবিজ্ঞান। বুঝা গেল? এ হচ্ছে মনোবিজ্ঞান আচরণ। তাহলে এবার বলতো যে মনোবিজ্ঞানের ক্রম পর্যায় বলতে গেলে প্রথমে কে ছিল? প্রথমে আত্মার বিজ্ঞান, সেখান থেকে পরিবর্তন হয়ে এলো মনোবিজ্ঞান বা মনের বিজ্ঞান, তারপরে পরিবর্তন হলো কি চেতনার বিজ্ঞান, তারপরে হয়ে এলো কি আচরণের বিজ্ঞান। তাহলে আধুনিক সংজ্ঞাটা কি পেলাম? আচরণের বিজ্ঞান। আচ্ছা, বুঝতে পেরেছো? এবার দেখবো আমরা এই আচরণের বিজ্ঞান, এই যে তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তি কিন্তু আলাদা আলাদা ভাবে, পৃথক পৃথক ভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। কিভাবে? ওয়াটসন কি বলছেন? ওয়াটসন সংজ্ঞা দিচ্ছেন যে মনোবিজ্ঞান হলো মানুষের আচরণের বিজ্ঞান, হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণের বিজ্ঞান। তাহলে মানুষ যেসব আচরণগুলো করে, সেই আচরণগুলো যেই বিজ্ঞানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মনোবিজ্ঞান। একটু আগে বললাম ভয় খেয়ে, একটু আগে বললাম যে মারামারি করছে কেন, রাগ হচ্ছে, রাগের দ্বারা ফুটে উঠছে বিষয়গুলো, সেই বিষয়গুলো আলোচনা করে কোন বিজ্ঞান? মনোবিজ্ঞান। কে বলছেন? ওয়াটসন। কিন্তু এই ম্যাকডুগাল একটু এই ওয়াটসনের সংজ্ঞাটাকে আরো পরিপূর্ণতা করার জন্য তিনি এক নতুন সংজ্ঞা দিলেন। তিনি কে বলছেন যে মনোবিদ্যা হলো প্রাণীর, মানে প্রাণী বলতে মানুষ না, সমস্ত জীবিত জীব, সমস্ত জীবিত জীব বা প্রাণীর যে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তাহলে সমস্ত প্রাণীর বিষয়নিষ্ঠ বিজ্ঞান, তাহলে মানুষ বাদে কেটুগুলো গরু, ছাগল, ভেড়া ইনক্লুড হয়ে গেল। তাহলে ওয়াটসন শুধু মানুষের বিজ্ঞানের কথা বললেও, মানুষের আচরণের কথা বললেও, ম্যাকডুগাল এসে বলছেন যে সমস্ত প্রাণীর বিষয়নিষ্ঠ যে বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, সমস্ত প্রাণীর বিষয়নিষ্ঠ যে আচরণের বিজ্ঞান, তাই হলো মনোবিজ্ঞান। কিন্তু উডওয়ার্থ এসে আরেকটু সংজ্ঞাটাকে পরিপূর্ণতা করার চেষ্টা করলেন। তিনি কে বলছেন যে এনভায়রনমেন্টের কথা ইউজ করলেন। তাহলে কি? যে পরিবেশের পরিপ্রেক্ষিতে,
মানে পারিপার্শ্বিক পরিবেশের পরিপ্রেক্ষিতে যে মানুষের ক্রিয়াকলাপের যে আচরণ। কোন একটা পরিবেশ, ধরো স্কুলে এসে বললাম লাস্ট বেঞ্চে গল্প করছো, সেই এই স্কুলের পরিবেশে তার যে ক্রিয়াকলাপ, এটার যে বিজ্ঞান, সেটা হচ্ছে মনোবিজ্ঞান। বা কোথাও ধরো কোন রাস্তাতে পাওয়া কোনো কিছু ঘটনা ঘটেছে, তা সেই পরিবেশে যে ক্রিয়াকলাপ হচ্ছে, যে কাজ ক্রিয়াকলাপ হচ্ছে, তার আচরণ যে বিজ্ঞান, সেটা মনোবিজ্ঞান। তা দেখো তো, পরিবেশকে ইনক্লুড করে দিয়ে সঙ্গে আরো পরিপূর্ণতা করলো যে পারিপার্শ্বিক পরিবেশের পরিপ্রেক্ষিতে মানুষের বা প্রাণীর যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপের যে আচরণ, সেই আচরণ নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, তাকে বলা হয় মনোবিজ্ঞান। তা আশা করছি বুঝতে পেরেছ যে এই মনোবিজ্ঞান, এই বংশ পরম্পরা বা বংশ পরম্পরা নয়, একটা পারম্পরিক যে একটা ধারা, সংজ্ঞার যে একটা ধারা, সে আত্মার বিজ্ঞান থেকে শুরু করে মনোবিজ্ঞান, চেতনার বিজ্ঞান, লাস্ট এলো আচরণ বিজ্ঞান। এই আচরণ বিজ্ঞানটা হলো সর্বজন স্বীকৃত এক মনোবিজ্ঞানের সংজ্ঞা। আচ্ছা, বুঝতে পেরেছ? এবার দেখো যে এই মনোবিজ্ঞান হলো মনোবিশ্লেষণের বিজ্ঞান। এই আরো আধুনিক যুগ, এখনকার যুগের যে মনোবিশ্লেষণের বিজ্ঞান বলেছেন কে? সেটা ফ্রয়েড, একটা বিখ্যাত মনোবিদ, যার তত্ত্ব হচ্ছে স্বপ্ন তত্ত্ব, ড্রিমস থিওরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পড়াবো ফ্রয়েডের স্বপ্ন অবশ্যই পড়াবো, কিভাবে তিনি স্বপ্ন বিজ্ঞান বা নির্জ্ঞান তত্ত্ব আলোচনা করেছেন। তিনি বলছেন মনোবিজ্ঞান হলো মনোবিশ্লেষণ তত্ত্ব। তাহলে বিজ্ঞানের যে শাখায় যে মনকে বিশ্লেষণ করে আলোচনা করে, সেই বিজ্ঞানটা হচ্ছে কি মনোবিজ্ঞান। এই জন্য তাকে বলা হয় মনোবিশ্লেষণের জনক। অত্যন্ত ভালো প্রশ্ন, মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, চলো তাহলে আবার দেখি পরে কি আছে। এবার দেখবো এই যে মনোবিজ্ঞানটা জানলাম বা সংজ্ঞা জানলাম, তাহলে প্রথমে জানলাম মনোবিজ্ঞানের শব্দের অর্থ, তারপর জানলাম মনোবিজ্ঞানের একটা ক্রমিক ধারা সংজ্ঞা, তারপরে আমরা এই মনোবিজ্ঞানের প্রকৃতিটা কি, নেচারটা কি, কি কি মনোবিজ্ঞানের মধ্যে রয়েছে। ঠিক আছে, চলো তার প্রথমে দেখো মনোবিজ্ঞান হলো বিষয়নিষ্ঠ বিজ্ঞান, বিষয়নিষ্ঠ বস্তুনিষ্ঠ বিজ্ঞান, কখনো আদর্শনিষ্ঠ নয়। এই জায়গায় কিন্তু অনেকের ভুল হয়, ভালো করে ভাববে যে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তাহলে আমরা আগে জেনে নেব যে বিজ্ঞানের দিক কটা। বিজ্ঞান হচ্ছে দু রকম দিক, একটা হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান, একটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে বিষয়নিষ্ঠ বিজ্ঞান, একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে বিষয় কি, একটা এক্সাম্পল দিই যে বুঝতে পারবে। ধরো কোন একটা জায়গাতে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো, কাদের মাধ্যমে হলো, কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, যেটুকু হয়েছে তারই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা। মানে এক্সট্রা না, যেটা হয়েছে আসলে সেইটুকুটার যখন ব্যাখ্যা দেওয়া হবে, সেইটুকুটা একটা বিষয়। আর সেই বিষয়টা হলো বস্তুনিষ্ঠ বিষয়নিষ্ঠ বিজ্ঞান। মানে আসলে যা হয়েছে, যা ঘটনা ঘটেছে, তারই ব্যাখ্যা দেওয়া, তারই বর্ণনা দেওয়া, সেটাই হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। আর আদর্শ কি? আদর্শ হচ্ছে এখানে যখন আমরা ঘটনা যখন পর্যবেক্ষণ করতে যাব, তখন সেটা বলবো যে না, এই ঘটনাটা হয়তো সেই ব্যক্তিটা এই জায়গা দিয়ে না গেলে এই জায়গা দিয়ে গিয়ে ভালো হতো। যাক এটাকে ভালো হয়েছে, মানুষ এইটা ভাগ্য ভালো, বা অনেকে বলে যে এটা কপাল ভালো যে এই গাড়িটা আর একটু আসেনি, বা এটা না হলে কেমন হতো। এই যে ভালো আর মন্দ, আদর্শের পরিপ্রেক্ষিতে যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা দেব, না এটা হওয়া উচিত ছিল, না এটা হওয়া উচিত হয়নি, ওইখানে যাওয়া উচিত হয়নি, এই যে আদর্শ, ভালো আর মন্দ, ন্যায় আর অন্যায়, যখন কোনো ঘটনাতে আমরা ন্যায় অন্যায় ভালো মন্দ এক আদর্শের পরিপ্রেক্ষিতে বিচার করব,
তখন তাকে বলা হবে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে কি, যখন আমরা এই যে কলমটা, এই কলমটা কালো রঙের, এই কলমটা এত ফুট লম্বা, এই কলমটা এদিকে মোটা হলে সরু, এই কলমটা লেখা হয়, এই যে কলম সম্পর্কে বর্ণনা দিলাম, এটাই হচ্ছে বিষয়নিষ্ঠ বা বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কিন্তু কলমটা যদি আরেকটু ছোট হলে ভালো হতো, কলমটা আরেকটু পাতলা হলে ভালো হতো। এই যে ভালো হতো, এই কলমটা লম্বা হওয়া উচিত হয়নি। এই যে বিষয়গুলো হয়েছে হয়নি, উচিত অনুচিত ইনক্লুড করলাম, দিয়ে ব্যাখ্যা করছি, আর সেই ব্যাখ্যাটাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আর মনোবিজ্ঞান, তা তোমরাই বলো এবার, যে মনোবিজ্ঞান আদর্শনিষ্ঠ হবে না বস্তুনিষ্ঠ হবে? যে প্রাণী যে আচরণ করে, তার আমরা কি কোনো বলি এটা হওয়া উচিত হয়নি, এটা হওয়া উচিত ছিল না, যেটা আচরণটা করেছে তারই ব্যাখ্যা করি। কেন এই ছেলেটা ওই ছেলেটাকে ডিস্টার্ব করছে বা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে, সেইটুকুটাই আমরা ব্যাখ্যা করি, সেইটুকুটাই আমরা বর্ণনা করি। আর সেইটুকুটা যা ঘটছে সেইটুকুটাই আমরা বর্ণনা করি। তাই মনোবিজ্ঞান অবশ্যই বিষয়নিষ্ঠ বিজ্ঞান বা বস্তুনিষ্ঠ বিজ্ঞান, কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান নয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার আদর্শনিষ্ঠ বিজ্ঞান কে? হ্যাঁ, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হলো কে? সেটা নীতিবিদ্যা, নীতিবিজ্ঞান অবশ্যই আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সমাজ দর্শন আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ওরা কিন্তু ভালো মন্দ, ন্যায় অন্যায় এইসব বিষয় ইনক্লুড করে আলোচনা করে। তাই আমরা বুঝতে পারলাম মনোবিজ্ঞান কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান নয়। কি বিজ্ঞান? বিষয়নিষ্ঠ বিজ্ঞান। ক্লিয়ার? দেখো নেক্সট চলো, মনোবিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষণ সাপেক্ষ। একটু বললাম না যে মনোবিজ্ঞানের যে বিষয়, তাহলে মনোবিজ্ঞান যে বিষয় নিয়ে আলোচনা করবে সেই বিষয়কে অবশ্যই পর্যবেক্ষণ করা যাবে, অবশ্যই সেটা পরীক্ষণ করা যাবে। কেন দেখি আমরা অনেকে ভাবছো যে আচরণকে পরীক্ষা কিভাবে করব। হ্যাঁ, এই আচরণকে পরীক্ষা অনেকে করেছে। তোমরা তো নাম শুনেছো, থর্নডাইক, প্যাভলভ, পড়াবো আমি সব, ওদের তত্ত্ব, ওরা প্রাণীর আচরণকে কিভাবে পরীক্ষা করেছেন সেই বিষয়গুলো আমরা পড়াবো, অবশ্য পড়বো, জানবো, সুন্দরভাবে সহজভাবে আমরা বিশ্লেষণ করবো তার পরীক্ষা, তার তত্ত্ব। তা থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, এরা যে প্রাণীর আচরণ নিয়ে পরীক্ষা করেছেন, পরীক্ষা করে এক নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন। তাহলে মনোবিজ্ঞানের বিষয়টা তাহলে একদিক থেকে অবশ্যই পর্যবেক্ষণ সাপেক্ষ হবে, আর কি হবে? পরীক্ষণ সাপেক্ষ হবে। আশা হচ্ছে বুঝতে পারলাম যে মনোবিজ্ঞানের দুটো বিষয় হতে হবে। যার পর্যবেক্ষণ পরীক্ষণ সাপেক্ষ হবে না তাকে কখনোই মনোবিজ্ঞান বলা যাবে না। মনোবিজ্ঞানের যদি বিষয় এই দুটো করা না যাবে, কখনোই তাকে বলবো না মনোবিজ্ঞানের বিষয়। ক্লিয়ার? যেমন আত্মা, আত্মা মনোবিজ্ঞানের বিষয় নয়। কেন নয়? আত্মাকে পর্যবেক্ষণও করা যাবে না, আত্মাকে পরীক্ষাও করা যাবে না। আত্মা হলো মনোবিজ্ঞান, এই সংজ্ঞাটা সর্বজন স্বীকৃত হয়নি, একটু আগে আলোচনা করলাম। চলো নেক্সট দেখো, মনোবিজ্ঞান হলো আচরণের নিয়ন্ত্রণের বিজ্ঞান। অবশ্যই যে আচরণটা করছে এই লাস্ট বেঞ্চে বা প্রথম বেঞ্চে বা মধ্য বেঞ্চে লাস্টে প্রবলেমটা করছে, সমস্যা ক্রিয়েট চেষ্টা করছে, আচরণটা করছে, তার আচরণকে নিয়ন্ত্রণ করা। কেন আচরণটা করছে, কি জন্য করছে? উনি সমস্যা তো এমনি এমনি করতে পারে না। যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী বিনা কারণে কখনোই সমস্যা ক্রিয়েট করে না। অত্যন্ত প্রত্যেক ছাত্রী ভালো, কেউ অভালো বা খারাপ নয়, তারা কোনো এক কারণের জন্য সমস্যা সৃষ্টি করছেন, আর সেই কারণটা জেনে সেই কারণে তাকে নিয়ন্ত্রণ করে কে? মনোবিজ্ঞান। তাহলে কোন শিক্ষার্থী যখন সমস্যা করছে
আর সমস্ত আচরণটা খারাপ আচরণ করছে, তাহলে সেই খারাপ আচরণটাকে নিয়ন্ত্রণ করতে হবে কে? মনোবিজ্ঞানের দ্বারা। তাই মনোবিজ্ঞান হলো আচরণের নিয়ন্ত্রণের বিজ্ঞান। বুঝা গেল? ইতিহাস কিন্তু কখনো, ভূগোল কিন্তু কখনো, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু কখনো, আদার সাবজেক্ট কখনো এই আচরণের নিয়ন্ত্রণ আলোচনা করে না। তারা আছে কি করে? মনোবিজ্ঞানই কিন্তু আচরণের নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখো, যে আচরণ হলো প্রাণী ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। তাই এটা কার বলতো সংজ্ঞাটা? অবশ্যই কিন্তু ওয়ার্থ, তিনি বলছেন, পরিবেশ বলেছেন। তা কি? দেখো, যখন কোনো ব্যক্তি বা শিশু আচরণগুলো করে তখন তিনি পরিবেশ ছাড়া করেন না। কোন একটা পরিবেশে, স্কুলে হোক, রাস্তাঘাটে হোক, খেলার মাঠে হোক, যে কোনো জায়গাতে যখন শিশু আচরণগুলো করে নিশ্চয়ই তিনি কোনো পরিবেশে করেন। তার আচরণ করতে গেলে কিছু একটা প্রাণী লাগবে, আর কি দরকার? পরিবেশ দরকার। সে প্রাণী মানুষও হতে পারে, ছাগল হতে পারে, গরু হতে পারে, আর পরিবেশ। তাহলে এই দুটো ছাড়া আচরণ কি সম্ভব? সম্ভব নয়। তাই বলছে আচরণ হবে কার দ্বারা? এই প্রাণী আর কি একটা পরিবেশ, এই দুটোর মিথস্ক্রিয়ার ফল, ইন্টারাকশন, ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। এই দুটো ক্রিয়া প্রতিক্রিয়া, এই দুটো মিথস্ক্রিয়ার ফলটাই হলো আচরণ। আর এটা কি আলোচনা করে? মনোবিজ্ঞান। তাই মনোবিজ্ঞান হলো, মনোবিজ্ঞান আচরণ হলো প্রাণী ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। কোন প্রাণী আছে, পরিবেশ নেই, আচরণ হবে না। পরিবেশ আছে, প্রাণী নেই, আচরণ হবে না। তা আচরণের কি হতে হবে? যেমন প্রাণীকে থাকতে হবে, একই রকম ভাবে পরিবেশকেও থাকতে হবে। তাই প্রাণী আর পরিবেশের মিথস্ক্রিয়া যখন ঘটবে তখনই আচরণটা হবে। বুঝা গেল? এবার দেখো নেক্সট কি? দেখো, মনোবিজ্ঞান দৈহিক ও মানসিক উভয় ধরনের প্রক্রিয়াকে বিশ্লেষণ করে। অত্যন্ত ভালো একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রশ্ন হতে পারে কি? ধরো এই যে আমরা এই হাত এইভাবে করি, করি হাত অঙ্গভঙ্গি ছড়াছড়ি করি। ধরো কোন একটা শিশু এক জায়গা থেকে জোরে দৌড়াচ্ছে, মানে এত জোরে দৌড়াচ্ছে এটা দেখে বুঝতে পেরেছি ভয় খেয়েছে বা কেউ তা দিচ্ছে। তাহলে ভয়ের কারণে দৌড়াচ্ছে। এই যে ভয়ের কারণে দৌড়াচ্ছে এটাকে আমরা দৈহিক দেখে বুঝতে পারলাম। তাহলে মনোবিজ্ঞান দৈহিকের ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করে। আবার কোন একটা শিশু দেখছি তার মনটা ভার ভার, চোখ দিয়ে জল পড়ছে, অনুভূতি, তাতে দেখে আমি বুঝতে পারলাম যে তার ভিতরেরটা, অন্তরটা, মানসিকটা প্রবলেম বা সমস্যা। তার সুখ দুঃখ অনুভূতি ব্যথা বেদনা এই সবগুলো কার? মানসিক দিক। আর দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, অঙ্গভঙ্গি যেগুলো করে, দৈহিক দিক। তাহলে মনোবিজ্ঞান শুধু দৈহিক দিককে আলোচনা করে না, সেটা মানসিক। এই দৈহিক ও মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার, এর ক্রিয়া প্রতিক্রিয়া যেটা আচরণে ঘটে সেটাই হচ্ছে মনোবিজ্ঞান। কখন দৈহিক না, দৈহিক ঘটনা ঘটলে মানসিক ঘটনা ঘটে, মানসিক ঘটনা ঘটলে তার মানে দৈহিক ঘটনা ঘটবে। দেহ আর মন ইন্টারঅ্যাকশন, দেহ আর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, এর ফলে আচরণগুলো সম্পন্ন হয়। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট, মনোবিজ্ঞান হলো কার্যকারণ সম্পর্কে বিশ্বাসী। অবশ্যই একটু আগে বললাম দৈহিক ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে মানসিক ঘটনা ঘটলো, এই যে কার্যকারণ সম্পর্ক। তাহলে মনোবিজ্ঞান অবশ্যই এই কার্যটা কি কারণের জন্য হয়েছে, এই যে সেটা কান্না করতে লাগলো, ক্লাসে দেখছি শেষে ঠিক আগের বেঞ্চে একটা ছেলে কান্না করতে লাগলো, আওয়াজ করতে লাগলো। তো এর কার্য, ওই যে আওয়াজ করতে লাগলো বা কান্না করতে লাগলো, তা নিশ্চয় কোনো কারণের জন্য হয়েছে, বিনা কারণে ঘটতে পারে না। কারণ এই মনোবিজ্ঞানে ধরা হয় বিনা কারণে কোনো কিছু ঘটতে পারে না। কেন কান্না করলো তার ব্যাখ্যা করতে গিয়ে আমরা খুঁজে পাই তার কারণ। তা এই যে কারণ, এই কারণের জন্য হতে পারে পাশের কোন ছাত্র তার কলমে ঘোঁচা দিয়েছে, এই জন্য কি চিৎকার করে উঠেছে, কান্না করে উঠেছে।
তার কান্না করাটা হলো কার্য, আর এই কর্মে ঘোচা দেওয়া হচ্ছে সেটা কারণ। এই কারণের জন্যই তিনি এই কাজটা করেছেন। তা এই জন্য বলছেন মনোবিজ্ঞান হলো কার্যকারণ সম্পর্কে বিশ্বাসী। তাই যার কার্য হতে গেলে অবশ্যই কারণ প্রয়োজন, কোন কার্য বিনা কারণে হতে পারে না। দেখো নেক্সট কি বলছেন, মনোবিজ্ঞান তাত্ত্বিক এবং ফলিত ব্যবহারিক, থিওরিক্যাল বলা হয় এন্ড প্র্যাকটিক্যাল বলা হয়, উভয় দিক রয়েছে। কেমন জিনিস? ধরো তুমি অবশ্যই বিএড করেছো বা ডিএলএড করেছো, তো এই যে ডিএলএড করে বা বিএড করে যে কিছু কিছু নৈতিকতার নিয়ম বা কিছু কিছু নীতি সাইকোলজিটা অর্জন করেছো, জ্ঞান স্যার তোমার ক্লাসে বলেছে এভাবে পড়াতে হয়, এভাবে করতে হয়, এভাবে সেটা কন্ট্রোল করতে হয়, সে সমস্যা সমাধান করতে হয়, এই পদ্ধতিতে পড়াতে হয়, এই সব বিষয় তোমরা ট্রেনিং করতে গিয়ে শিখেছো বা হয়তো বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তুমি অর্জন করেছো। এই যে অর্জন করলাম এটাকে বলা হয় তাত্ত্বিক। এই অর্জন করা বিষয়টা যখন তুমি চাকরি পেয়ে গেলে, এই আপার প্রাইমারি টেট দিয়ে পরীক্ষাতে পেয়ে গেলে, তখন তুমি ক্লাসে করতে গেছো বা ক্লাসে গেছো, তখন যে বললাম সমস্যা, তোমার ক্লাস তুমি পড়াচ্ছ, পড়াশোনার পাশাপাশি শেষ বেঞ্চে, লাস্ট বেঞ্চে বা লাস্ট আগের বেঞ্চে বা মধ্য বেঞ্চে কোন শিক্ষার্থী, দুজন শিক্ষার্থী সমস্যা সৃষ্টি করছে, দুজন মিলে ঝগড়া করছে, বিবাদ করছে, তখন তুমি সেই তাত্ত্বিক বিষয়টা আগে শিখেছিলে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তাই সেই বিষয়টা তুমি সেখানে অ্যাপ্লাই করলে, প্রয়োগ করলে। তো সেখানে গিয়ে কেন করছো তোমার ঝগড়া, কেন তো মারামারি করছো, আলাপ আলোচনা করছো, সুন্দরভাবে ওদেরকে বোঝাচ্ছ না ডিস্টার্ব করতে হয় না, সমস্যা করতে হয় না, তোমরা খুব ভালো ছেলে, তোমরা খুব ভালো মেয়ে, এইসব তোমরা করতে হয় না, ভালো শিখো, অনেক কিছু ইউজ করছো যেহেতু আগে শিখেছিলাম। তো আগে শেখার বিষয়গুলো এখানে অ্যাপ্লাই করলাম, প্রয়োগ করলাম। এই যে অ্যাপ্লাই শিখেছিলাম, তাত্ত্বিক, প্রয়োগ করলাম, বলা হয় ফলিত বা ব্যবহারিক। এই দুইটা মিলিয়েই হয় আমাদের মনোবিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান তাত্ত্বিক এবং ফলিত উভয় দিকই রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখি, নেক্সট কি দিচ্ছে, নেক্সট হচ্ছে হ্যাঁ এবার মনোবিজ্ঞানের শাখা। তা এখন পর্যন্ত আলোচনা করলাম যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর আমরা এই ক্লাসের পর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃদ্ধি ও বিকাশ, যেখান থেকে তোমাদের পরীক্ষা আসবেই আসবেই আসবেই, সেই টপিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে এখানে দেখে নিই এটা কি, মনোবিজ্ঞানের শাখা। দেখো আমি কিন্তু এখানে স্যাম্পল দিয়েছি, কিন্তু মনোবিজ্ঞান এই তিনটা নাম, মনোবিজ্ঞান অনেক শাখা। তার প্রথমে মনোবিজ্ঞানের শাখাকে দুভাগ ভাগ করা হয়, একটা তাত্ত্বিক শাখা, একটা ব্যবহারিক বা ফলিত শাখা। তাত্ত্বিক শাখা মানে কোনটা, শুধু জ্ঞান অর্জন, কোন ব্যবহারিক প্রয়োগ না। আর ব্যবহারিক প্রয়োগ কোনটা, সেটা ব্যবহারিক প্রয়োগ। যেমন আমরা ডিএড বিএড শিখেছিলাম, সে তাত্ত্বিক, ওটা তাত্ত্বিক শাখা। আমরা সেটাকে অ্যাপ্লাই করলাম, প্রয়োগ করলাম কোনো প্রতিষ্ঠানে বা কোনো জায়গাতে, সেটা ব্যবহারিক শিক্ষা। তাহলে এই যে একটা জিনিস দেখো, অনেক শাখা, শিশু মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যা, সমাজ মনোবিদ্যা, আরো আছে চিকিৎসা মনোবিদ্যা, রাজনীতি মনোবিদ্যা, অনেক মনোবিদ্যা আছে। এতগুলো শাখার মধ্যে এই সমাজ মনোবিদ্যা, এটা কিন্তু অবশ্যই তাত্ত্বিক মনোবিদ্যা, থিওরিক্যাল সাইকোলজি। আর এই শিশু মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যা, এইটা রাজনীতি মনোবিদ্যা, চিকিৎসা মনোবিদ্যা, পরিবেশ মনোবিদ্যা, এই প্রত্যেকটা হবে কিন্তু ব্যবহারিক মনোবিদ্যা। তা শিশুর ক্ষেত্রে সাইকোলজি অ্যাপ্লাই করি, শিক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, প্রয়োগ করি। বোঝা গেল? এগুলো কি, সেইগুলো কিন্তু আলোচনা তোমাদের পরবর্তীকালে দেওয়া হবে। চলো দেখো, এই শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি, এগুলো পর ডিসকাস করা হবে। তাই সেখানে প্রথম ধারণা দিচ্ছি, এইখানে যখন পরপর সিলেবাস অনুযায়ী পরপর আলোচনা করব, তখন পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো দেখে একটু আগে এই মনোবিদ্যা বা শিক্ষা মনোবিদ্যা আমরা পড়তে গিয়ে দেখলাম বা সংজ্ঞা করতে গিয়ে দেখলাম যে পর্যবেক্ষণ পেয়েছি, পরীক্ষণ পেয়েছি, আর অন্তর্দর্শন পেয়েছি। এই তিনটা পদ্ধতি হচ্ছে মেন। আরো আছে পদ্ধতি, অসংখ্য পদ্ধতি আছে, লেকচার মেথড আছে, ডেমনস্ট্রেশন পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে। কিন্তু মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞানের সাধারণত মেন তিনটি পদ্ধতি,
একটা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি বা বিজ্ঞানমূলক পদ্ধতি। এই তিনটা হচ্ছে পদ্ধতি। আর এই তিনটা পদ্ধতির মধ্যে মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি হলো এই অন্তর্দর্শন পদ্ধতি, তার নিজস্ব। এই দুটো কিন্তু বিজ্ঞানের পদ্ধতিকে নিয়েই মনোবিজ্ঞান আলোচনা করে, কিন্তু তার নিজস্ব পদ্ধতি হলো এই অন্তর্দর্শন পদ্ধতি। বুঝা গেল? এবার কি এটা কি জানি? বিষয় জানি। ধরো তুমি ক্লাসে গেছো, ক্লাসে যখন গেছো তখন কোন একটা বিষয় তোমার নিজের কোন শেখা বিষয়, নিজের মনকে অভিজ্ঞতা, নিজের মনের বিষয়গুলোকে তুমি প্রেজেন্ট করছো, পড়াচ্ছ। তুমি আগের শেখা বিষয়গুলোকে তুমি অটোমেটিক কি অভিজ্ঞতার দ্বারা বিশ্লেষণ করছো, ব্যাখ্যা করছো, বলছো। তা এই যে মনের বিষয়গুলো নিজে বলছি, অভিজ্ঞতার প্রতি মনকে নিজে মনোযোগী হচ্ছি, আমার মনের বিষয়কে, অভিজ্ঞতার বিষয়কে নিজে মনোযোগী হচ্ছি, তখন সেটা কি অন্তর্দর্শন পদ্ধতি। তার মানে আমার ভিতরে কি ঘটছে, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, হাসি, কান্না কি হচ্ছে, সেটাকে নিজেই ব্যাখ্যা করাকে বলা হয়। তাই ব্যাখ্যা করছি, জানো আমার এখন খুব আনন্দিত হচ্ছে তোমাকে ক্লাসগুলো করাতে পারছি, তো এই আপার প্রাইমারি ক্লাসটা করে তোমাদেরকে কিছুটা হলেও উপকার করতে পারছি, আর খুব আনন্দ বলে মনে হচ্ছে। এই যে বিষয়টা প্রকাশ করছি, নিজের অনুভব বিষয়কে, অভিজ্ঞতার বিষয়কে আমি অনুভবে প্রকাশ করছি। সেই যে প্রকাশ করছি সেটা হচ্ছে কার দ্বারা প্রকাশ করছি? অন্তর্দর্শনের পদ্ধতি। তার মানে এর মূল বক্তব্য কি? নিজেকে দেখা, নিজেকে বিশ্লেষণ করা। আমার ভিতরে কি হচ্ছে, কি ঘটছে, সেইগুলোকে বিশ্লেষণ করা, সেইগুলোকেই দেখাটা হচ্ছে কি অন্তর্দর্শন পদ্ধতি। যার দ্বারা নিজের মনকে নিজে জানতে পারে, সেটা কি অন্তর্দর্শন পদ্ধতি। বুঝা গেল? এবার এই অন্তর্দর্শন পদ্ধতি কি? তাহলে পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণ হলো অপরের মন। এই যে একটা শিশু বসে আছে, তাকে তুমি জিজ্ঞেস করছো, এই তুমি হাসছো কেন? তখন ওই শিশুটা বিষয়গুলো বলছে কি, স্যার আপনি যে ক্লাসটা করাচ্ছেন খুব ভালো লাগছে, তাই মনে মনে আমি বিষয়টা সেই সুন্দরভাবে বুঝতে পেরেছি, তাই খুব হাসি পাচ্ছে। এই যে বিষয়টা বললো, তার সঙ্গে আলাপ আলোচনা করলে, কথা বললে, তাকে পর্যবেক্ষণ করলে, বিষয়টা তুমি পরিপূর্ণ জ্ঞান লাভ করলে। এই যে পদ্ধতিতে অপরের মনের কথা জানতে পারা যায়, জানতে পারলাম, সেই পদ্ধতিকে বলা হয় পর্যবেক্ষণ। নিজের মন সম্পর্কে জানা কোনটা হবে? অন্তর্দর্শন। আর অপরের মন সম্পর্কে জানা কোনটা হবে? পর্যবেক্ষণ। বুঝা গেল? তাহলে এবার বলো তো, এই পর্যবেক্ষণটা নিশ্চয়ের উপর নির্ভর। যে আমি যখন নিজের মন সম্পর্কে না জানতে পারি, যে কেন হাসি হয়, কেন দুঃখ হয়, দুঃখ হলে কি ফিলিং হয়, হাসি হলে কি ফিলিং হয়, এই বিষয়টা নিজে না বুঝতে পারি, তাহলে অপরের মন দেখে বুঝতে পারবো? বুঝতে পারবো না। তার আগে অপরের মন দেখে যখন কেন হাসছে, কেন কান্না করছে, কেন মন দুঃখ, কেন ডিস্টার্ব করছে, এই সব বিষয়গুলো তখনই বলতে পারবো যখন আমার অন্তর্দর্শনে নিজের মনের বিষয় সম্পর্কে বলতে পারবো। এই জন্যই এই পর্যবেক্ষণ পদ্ধতিটা কিন্তু অন্তর্দর্শন পদ্ধতির উপর নির্ভরশীল। আগে অন্তর্দর্শন হবে, তারপরে পর্যবেক্ষণ করতে পারবো। বুঝা গেল? তাহলে বলো তো এবার, এই দুটো পদ্ধতির মধ্যে কোনটা আগে, কে প্রধান, কে মেন? অবশ্যই অন্তর্দর্শনটা। এটা না হলে কখনোই করা যাবে না। বুঝা গেল? নেক্সট দেখো, পরীক্ষণ ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। তাহলে ওই শিশুটা ডিস্টার্ব কেন করছে, তাকে আমরা পরীক্ষা করতে পারি, বা এই কলমটা এর মধ্যে কি আছে আমরা টেস্ট করতে পারি, পরীক্ষা করতে পারি। এখানে আমি পর্যবেক্ষণ করলাম, একই রকম ভাবে পরীক্ষা করতে পারছি। তাহলে পরীক্ষা করে বলে দিচ্ছি
এই শিশুটা এই প্রাণীরা কি আচরণটা করছে, আচরণটা কেন করছে, তাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে করতে পারি। যেমন থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, এরা প্রত্যেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা পরীক্ষা করে আবিষ্কার করেছেন। আর পরীক্ষা নিরীক্ষা করতে গেলে কি দরকার? অন্তর্দর্শন দরকার। নিজের মন সম্পর্কে না জানলে হবে না, আর পর্যবেক্ষণ দরকার। তাই এই পরীক্ষণ পদ্ধতি করতে গেলে এই দুটো পদ্ধতিও প্রয়োজন। এই দুটো পদ্ধতি না হলে কখনোই কিন্তু পরীক্ষণ করতে পারবো না। তাহলে বলতে এবার এই তিনটি পদ্ধতির মধ্যে কোনটি প্রধান পদ্ধতি? অবশ্যই অন্তর্দর্শন পদ্ধতি। এই অন্তর্দর্শন পদ্ধতি হলোই প্রধান পদ্ধতি, কারণ এর উপর নির্ভর করেই বাকি দুটো পদ্ধতি পরিচালিত হয়। যার অন্তর্দর্শন হবে না তার পর্যবেক্ষণ যেমন হবে না, পরীক্ষণও কিন্তু হবে না। তাই মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি হলো অন্তর্দর্শন পদ্ধতি। আশা করছি বোঝা গেছে। কিন্তু এদের ছাড়াও আরো কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে, পরের সিলেবাসে তোমাদের কাছে, সেইগুলো আমি সুন্দরভাবে সহজভাবে আলোচনা করে দেব। নেক্সট দেখো, এবার তোমরা আলোচনা করব যে আমরা যেইটুকু আলোচনা করলাম এই পরিপ্রেক্ষিতে যে কি প্রশ্ন হতে পারে, সামান্য কয়েকটা প্রশ্ন আলোচনা করি। এছাড়াও তোমাদের অসংখ্য প্র্যাকটিস সেট দেব, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে, সব উত্তর পেরে যাবে। যদি আলোচনা ভালোভাবে দেখো, পুঙ্খানুপুঙ্খ শুনো, তাহলে দেখবে অটোমেটিক উত্তর সব তোমরা পেরে যাবে। ঠিক আছে, চলো তা দেখে নিই আমরা কিছু প্রশ্ন। দেখো, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল, তারপর তো প্রথম দিকে কিন্তু মানে সব প্রথম দিকে, সব প্রথম দিকে, তার প্রথম লাস্টকে বললাম আচরণের, তার আগে কে চেতনার, তার আগে কে মনের, তার আগে আত্মার। তার প্রথম দিকে বলতে গেলে এই আচরণটা বাদে বাকি সবই প্রথম দিকে। কিন্তু যদি বলতো সব প্রথমে, তাহলে আত্মা হতো। এবার দেখি যে সব প্রথমে কে অপশন গুলো কি আছে, অপশন গুলো কি আছে, যে আচরণের সেই বিজ্ঞান দিয়ে, না মনোবিজ্ঞানটা কোথায় আলোচনা সেটা দিয়ে। অপশনের উপর নির্ভর করবে উত্তরটা। ঠিক আছে, তাহলে প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের, মানে মনোবিজ্ঞানটা কোন বিষয়ের মধ্যে ছিল? দেখো, সাহিত্য, বাংলা, ইংরেজি যে ভাষাগুলো আছে, সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে ছিল? আমি তাই বলেছি? অবশ্যই না। দর্শন শাস্ত্র, ফিলোসফি, তার মধ্যে মনোবিজ্ঞান আগে ছিল না? মনোবিজ্ঞান নিজে একটি পৃথক বিষয়। মনোবিজ্ঞান প্রথমে নিজের বিষয় ছিল না? ব্যুৎপত্তি অর্থে উপরের কোটি নয়, তাই এই তিনটাই নয়। তোমরা বলো তো, আসলে তোমরা অটোমেটিক বুঝতে পেরে গেছো। হ্যাঁ, দর্শনের মধ্যেই আগে মনোবিজ্ঞান ছিল। ক্লিয়ার? মনোবিজ্ঞান কিন্তু নিজেই পৃথক বিষয় ছিল না, আগে দর্শনের মধ্যেই ছিল। আধুনিক কালে সেটা প্রতিষ্ঠা করে গেলেন ভুন্ট, কিন্তু বলেছিলেন কে? অ্যারিস্টটল। আশা করছি বুঝতে পেরেছো, খুব সহজ প্রশ্ন। নেক্সট দেখো, যে আধুনিক অর্থে মনোবিজ্ঞান, আধুনিক কিন্তু আধুনিক অর্থে বলেছে, মানে আধুনিক অর্থে, তাহলে বলো তো আধুনিক অর্থে হলে কোন বিজ্ঞান হবে? অটোমেটিক তুমি বুঝতে পেরে গেছো যে চেতনার বিজ্ঞান তো হবে না, আত্মার বিজ্ঞান তো প্রথম, এটা 1 নম্বরে ছিল। তারপরে কি ছিল? মনের বিজ্ঞান 2 নম্বরে ছিল, হবে না। তারপরে 3 নম্বর কি ছিল? চেতনার বিজ্ঞান, এটাও হবে না। আধুনিক কি? আচরণের বিজ্ঞান, তাই না? সব প্রথমে ছিল আত্মার বিজ্ঞান, চেঞ্জ করে হলো মনের বিজ্ঞান, তারপরে হলো চেতনার বিজ্ঞান, তারপরে হলো আচরণ বিজ্ঞান। আধুনিক কোনটা হবে? অবশ্যই আচরণের বিজ্ঞান। যদি প্রশ্ন করা হয় আচরণবাদী কারা কারা, ওয়াটসন, ম্যাকডুগাল, উডওয়ার্থ, এরা প্রত্যেকেই আচরণ বিজ্ঞান বলেছেন। চলো নেক্সট দেখি। দেখো, মনোবিজ্ঞানের ধারণার ক্রম বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো প্রশ্ন, ভিভিআই ভালো প্রশ্ন, এটা মনে রাখবে। ক্রম বিকাশটা কি? একটু আগে বললাম, ওইখান থেকে দেখো উত্তরটা হয়ে যাবে 1, 2, 3, 4। দেখো তো, তাহলে দেখো তো এবার, তার আত্মার বিজ্ঞান আগে, তারপরে মনের বিজ্ঞান, তারপরে আচরণ বিজ্ঞান, চেতনা বিজ্ঞান। না, এটা এখানে হতো, এটা এখানে হতো, তার মানে এটা হলো না। মনের বিজ্ঞান প্রথমেই হবে না, আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনা বিজ্ঞান। আচ্ছা, হ্যাঁ, গুড, এই উত্তরটা হয়ে গেল। সি ইজ দা
রাইট অ্যান্সার। তার প্রথমে আত্মার বিজ্ঞান, তারপরে মনের বিজ্ঞান, তারপরে চেতনার বিজ্ঞান, তারপরে আচরণ বিজ্ঞান। অতএব সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো যে মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন? তা অটোমেটিক নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। ভুন্ড কোথায়? জার্মানি। দেখো ভুন্ড কোথায়? জার্মানির লাইপজিগ শহরে, লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে। ক্লিয়ার? উত্তরটা বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো যে আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন কার দ্বারা? আচরণকে ব্যাখ্যা করেছেন কার দ্বারা? নিচে দেখো করে অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে, উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসাবে, উপরের দুটি উপস্থিত সবুদ্দীপককে সংগঠিত করার পর পর প্রতিক্রিয়া। বুঝছো, যখন আচরণটা করি আমরা উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল, তাহলে এই যে কেউ কলমে ঘোঁচা দিল, চিৎকার করে উঠলো, তাহলে প্রতিক্রিয়াটা কি চিৎকার করে উঠা? কেন চিৎকার করে উঠলো? কলমে খোঁচা দেওয়া। তাহলে কলমে খোঁচা দিয়ে চিৎকার করে উঠলো, তাহলে কলমটা হলো উদ্দীপক আর চিৎকার উঠলো প্রতিক্রিয়া। এই দুটোর ফলটাই তো হিসাবে আচরণটা হয়। তাহলে এই জন্য উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসাবে আচরণটাকে ব্যাখ্যা করেন আচরণবাদীরা। ক্লিয়ার? নেক্সট হলো তাহলে মনস্তত্ত্বের উদ্দেশ্যটা কি? দেখো যারা সাইকোলজিস্ট উদ্দেশ্যটা কি? দেখো যে আচরণকে বিশ্লেষণ করা অবশ্যই ঠিক, তাহলে আচরণ বিশ্লেষণ অবশ্যই করে মনোবিদ্বেষ। নেক্সট আচরণ সম্পর্কে পূর্বাভাস দেওয়া অবশ্যই, আচরণকে নিয়ন্ত্রণ করা এটাও ঠিক। তাহলে আচরণ যেমন বিশ্লেষণ নিয়ন্ত্রণ করবে তার সবগুলোই ঠিক হলে সবগুলোই ঠিক করতে হবে। অতএব ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? নেক্সট দেখো তাহলে মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি। দেখো তো তিনটা ছিল পদ্ধতি, তার নিজস্ব পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে কি পর্যবেক্ষণ, পরীক্ষণ, সাক্ষাৎকার, অন্তর্দর্শন। তো নিশ্চয় বুঝতে পেরে গেছো, অবশ্যই অন্তর্দর্শন হলো তার নিজস্ব পদ্ধতি। দেখো যে শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য, তার লক্ষ্যটা কি? এডুকেশন সাইকোলজির প্রথম লক্ষ্যটা কি? দেখো অপশন ভাগে পড়ো। তো শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশ সাহায্য করা। তাহলে অবশ্যই হবে। একটা শিশু কি চাইছে, তার ভিতরে কি প্রতিভা আছে, তার ট্যালেন্ট, তার কি সুপ্ত গুণ, তাকে প্রকাশ করাই তো শিক্ষা মনোবিদ্যার কাজ। অবশ্যই ঠিক এটা। শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে সহায়তা করা, এটাও তো ঠিক। একটা শিক্ষার্থীর সমস্যা পড়লো, প্রবলেম পড়লো, তাকে তো সমাধান করার কাজ, তাই না? কোনো একটা শিশু কোন অঙ্ক করতে গিয়ে বুঝতে পারছে না, তার তো সমাধান করাই তো শিক্ষা মনোবিজ্ঞানের কাজ। তার সুন্দরভাবে অন্য পদ্ধতিতে বুঝিয়ে দিয়ে, আরো সহজ ভাষায় বুঝিয়ে দিয়ে তাকে সমাধান করে দেওয়া, ওটাই শিক্ষা মনোবিজ্ঞানের কাজ। দেখো শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার মনোবিজ্ঞানের তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা, অবশ্যই ঠিক। যে শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার নীতিগুলো আছে তাকে প্রয়োগ করে আরো উন্নতি করা। তার মানে এ বি সি সবই ঠিক হলে নিশ্চয় উত্তরটা হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেছে? এই যে বিষয় আলোচনা করলাম, যে শিক্ষা মনোবিজ্ঞানের যে মনোবিজ্ঞানের ধারণা, সংজ্ঞা, ক্রম বিকাশ পদ্ধতি, এইটুকু আলোচনা, এক কথায় যেটুকু আলোচনা করলাম মনোবিজ্ঞানের একটা ধারণা। এরপর থেকে আমরা পুঙ্খানুপুঙ্খ সিলেবাস ধরে ধরে যে বৃদ্ধি বিকাস প্রথমে তো আছে ডেভেলপমেন্ট, গ্রোথ, বৃদ্ধি বিকাশ কিভাবে, একটা শিশুর কিভাবে বৃদ্ধি হয়, কিভাবে বিকাশটা হয়, এই বৃদ্ধি বিকাশ কিভাবে, তাদের কি পার্থক্য, তাদের কি বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব এর পরের ক্লাসে পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে। তো অবশ্যই এই বিষয়গুলো মনোযোগ করে শোনো এবং দেখো, তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। আমরা এলিট আছে তোমাদের পাশে, দেখো তোমরা পরীক্ষাতে অনায়াসে পুরো প্রস্তুত রেডি হয়ে যাবে, একদম পরীক্ষাতে ফুল মার্কস পাওয়ার দিকে এগিয়ে যাবে। তাহলে অবশ্যই এর পরের ক্লাসে দেখা হচ্ছে। আর যা পড়লাম সেই বিষয়গুলো সমস্ত নোটস, প্রশ্ন আকারে সমস্ত কিছু পেয়ে যাবে।
কতটার বিনিময়ে? সামান্য 59 টাকার বিনিময়ে প্রতি সাবজেক্ট। তারা ভাবো এরকম আলোচনা, এর তো যে সিলেবাসগুলো আসবে এরপরে অল্প অল্প করে আরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আমরা, যাতে পরীক্ষাতে কোনো সমস্যা না হয়। ঠিক তোমাদের জন্য তোমাকেই এই চাকরি নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। তার জন্য আছি আমরা, আমাদের এলিট। তাহলে অবশ্যই তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিও। প্লে স্টোর থেকে এলিট লিখবে, ওই এলিট অ্যাপটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। সেখান থেকে সমস্ত কিছু তোমরা সব পেয়ে যাবে। তা আজকে এখানে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।